মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Smoking and alcohol consumption is injurious to health. অঞ্জনা রান্নাঘর থেকে বেরিয়ে খোলা উঠোন পেরিয়ে বাড়ির পিছনে বড় ঝোপের মধ্যে যেই মালসার বাটিটা ফেলতে যাবে, হঠাৎ অঞ্জনার দৃষ্টি যায় ঝোপের মাঝখানের দিকে। ঝোপের মাঝখানে অঞ্জনার আপনা থেকেই দৃষ্টি যেতেই সে হাতে ধরা জ্বলন্ত হ্যারিকেনের আলোয় দেখে ঝোপের মাঝখানে অদিতি দাঁড়িয়ে আছে, পুরো নগ্ন অবস্থায়, আর তার যোনি থেকে প্রবল রক্তপাত হচ্ছে। ঝোপের মাঝখানে অদিতিকে দাঁড়িয়ে থাকতে দেখে অঞ্জনা ভয়ে কোনো রকমে মালসার বাটিটা ঝোপের মধ্যে ফেলে যেই দৌড়ে বাড়ির ভিতর ঢুকতে যাবে, অমনি অঞ্জনা পিছন দিক থেকে শুনতে পায় অদিতি একটা কান এঁটো করা বিশ্রী হাসি হাসতে হাসতে হিসহিসে কণ্ঠে বলছে, বর্দি, ও বর্দি ভাই, খোকাকে আমার কাছে একটু দেবে? অনেক দিন হয়ে গেল গো, খোকাকে আমি দেখিনি, ওকে আমার কাছে একটু দেবে? পিছন দিক থেকে অদিতির হিসহিসে কণ্ঠস্বর শুনে অঞ্জনা ভয়ে ভয়ে পিছন ফিরে তাকিয়ে দেখে অদিতি বড় ঝোপ জঙ্গলটা পেরিয়ে হাসতে হাসতে তার দিকে এগিয়ে আসছে, আর দুটো হাত বাড়িয়ে বলছে, বর্দি ভাই, ও বর্দি ভাই, খোকাকে আমার কাছে একটু দেবে? অনেক দিন হয়ে গেল, আমি ওকে দেখিনি, আমার কাছে একটু দেবে? অদিতিকে হাত বাড়িয়ে হাসতে হাসতে এগিয়ে আসতে দেখে অঞ্জনা তখন অদিতির এই ভয়ঙ্কর রূপ দেখে একটা বিকট চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যায়। নমস্কার, আমি সৌরভ, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল 38A বিচউড স্ট্রিট। শ্রোতা বন্ধুরা, গল্পে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন গল্প শুনছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে পরবর্তী গল্পের আপডেট সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। সাথে গল্পটি ভালো লাগলে একটি লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাদের পরবর্তী গল্প বানাতে অনেক মোটিভেট করে। চলো আর দেরি না করে সরাসরি চলে যাই গল্পে। আজ তোমরা শুনবে লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে পল্লী গ্রামের এক হাড় হিম করা ভয়ের গল্প, মেজ বউ। আজকের গল্প পাঠে রয়েছে দেবাঞ্জন, গল্পের সূত্রধর আমি সৌরভ। অন্যান্য চরিত্রে বর্ণালী, ঝিনুক, পূজা, দিব্যেন্দু, পার্থ, দুর্বা, কৃষ্ণকলি। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন, মেজ বউ। ছোট বউ, কি হলো রে? ছোট বউ, ভয় পাচ্ছে? তুই তো জোরে 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 নিঃশ্বাস নে। হ্যাঁ, আরো জোরে, আর চাপ দে, চাপ দে, দেখিনি? হ্যাঁ, নিচের দিকে চাপ দে। হ্যাঁ, দে দে। বিন্দু মাসির কথা শুনে অদিতি যন্ত্রণা মাখানো কাতর গলায় বলে, বিন্দু মাসি, আমি আর চাপ নিতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমি আর পারছি না, আর পারছি না। না, ও ছোট বউ, না, কষ্ট হবে, তা বলে তো চলবে না। বৌমা, তুমি জোরে জোরে নিঃশ্বাস নাও, না, নিচের দিকে চাপ দাও, নিচের দিকে চাপ দে, দেখবি একটু পরে সব ঠিক হয়ে যাবে। কষ্ট দে দে। অদিতি একটা জোরে নিঃশ্বাস টেনে নিচের দিকে জোরে চাপ দিতেই একটা বিকট চিৎকার করে ওঠে। বিকট চিৎকার করে উঠতেই একটা কান্নার আওয়াজ শোনা যায়। কান্নার আওয়াজটা শোনা যেতেই বিন্দু মাসি উত্তেজিত কণ্ঠে বলে ওঠে অঞ্জনাকে,
মেজো হয়ে চলে এসেছে, দেখি যাও। এরপর অঞ্জনা অদিতির পাশ থেকে উঠতে উঠতে হাসি মুখে বলে, হ্যাঁ হ্যাঁ বিন্দু মাসি, দিচ্ছি। এই কথা বলে অঞ্জনা যেই অদিতির পাশ থেকে উঠতে যাবে, হঠাৎ অদিতি অঞ্জনার হাতটা চেপে ধরে। অদিতি অঞ্জনার হাতটা চেপে ধরতেই অঞ্জনা দাঁড়িয়ে পড়ে আর জিজ্ঞাসা করে, কি হয়েছে অদিতি, তুই এভাবে আমার হাতটা চেপে ধরলি কেন? অঞ্জনার প্রশ্ন শুনে অদিতি যন্ত্রণা মাখানো গলায় বলে ওঠে, মূর্তি ভাই, আমার একটা কথা রাখবে। অঞ্জনা আবার অদিতির পাশে বসে ও অদিতির মাথায় হাত বোলাতে বোলাতে বলে, কি কথা রাখবো বল। অদিতি তখন জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে যন্ত্রণা মাখানো গলায় বলে, মূর্তি ভাই, তুমি আমার খোকাকে দেখবে, আমার খোকাকে দেখবে তুমি। অঞ্জনা এই শুনে কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, অদিতি, তুই হঠাৎ এই কথা কেন বলছিস রে? কি কি হয়েছে তোর? মূর্তি ভাই, আমি মনে হয় আর বাঁচবো না। তুমি আমার খোকাকে দেখো, আমার খোকাকে দেখো মূর্তি ভাই। এই কথা বলতে বলতে অদিতি জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। এরপর দু একবার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠেই সব একেবারে ধীরে ধীরে শান্ত হয়ে যায়। অদিতির শরীরটা দু একবার ঝাঁকুনি দিয়ে উঠেই নিথর হয়ে যেতে দেখে অঞ্জনা অদিতির গায়ে হাত দিয়ে কাঁদো কাঁদো গলায় জিজ্ঞাসা করে, এই অদিতি, অদিতি, কি হলো তোর? কথা বল অদিতি। এই কথা বলতে বলতে অঞ্জনা অদিতির নাকের তলায় হাত দিয়ে চিৎকার করে ওঠে, মা, ও মা, তাড়াতাড়ি এদিকে আসুন মা, অদিতি আর নেই। ও মেজো ঠাকুরপো, তাড়াতাড়ি এদিকে এসে দেখে যাও, অদিতি আর আমাদের মধ্যে নেই। অদিতি। অঞ্জনা অদিতিকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগে। অঞ্জনার কান্না ও চিৎকারের আওয়াজ শুনে অঞ্জনার শাশুড়ি মাধবী দেবী ও অদিতির বর বরুণ ছুটে আসে আর অদিতির শরীরটা আঁতুর ঘরে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে বরুণ সঙ্গে সঙ্গে অদিতির কাছে ছুটে যায় আর অদিতির নিথর ঠান্ডা হয়ে যাওয়া হাতটা চেপে ধরে কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, অদিতি, তুমি না থাকলে খোকাকে কে মানুষ করবে গো? ওকে ওকে কে দেখবে? আমি এমন কি অন্যায় করেছিলাম যে তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে গেলে? বরুণ ও অঞ্জনা যখন অদিতিকে জড়িয়ে ধরে কাঁদছিল, হঠাৎ অঞ্জনার কাঁদতে কাঁদতে অদিতির দিকে দৃষ্টি যেতেই সে দেখে অদিতি বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে আছে আর তার চোখ দুটো লাল জ্বলন্ত আগুনের শিখার মতো জ্বলছে। অঞ্জনা অদিতিকে বড় বড় লাল জ্বলন্ত চোখে তাকিয়ে থাকতে দেখে ভয়ে চিৎকার করে ওঠে। ও মা গো! অঞ্জনাকে ওইভাবে চিৎকার করতে দেখে অঞ্জনার শাশুড়ি মাধবী দেবী অঞ্জনার গায়ে হাত দিয়ে প্রশ্ন করে ওঠে, বড় বৌমা, কি হলো? তুমি এইভাবে চিৎকার করে উঠলে কেন? অঞ্জনা ভয়ে ভয়ে অদিতির নিথর ঠান্ডা হয়ে যাওয়া মৃতদেহটার দিকে তাকায় আর দেখে কোথায় অদিতি চোখ মেলে তার দিকে তাকিয়ে আছে। অদিতির চোখ তো বন্ধ। অঞ্জনা এইরকম একটা অদ্ভুত দৃশ্য দেখে মাধবীর দিকে তাকিয়ে বলে ওঠে, না মা, কিছু না, এমনি চিৎকার করে উঠলাম। এই কথা বলে অঞ্জনা আর একবার অদিতির নিথর মৃতদেহটার দিকে তাকায় আর মনে মনে বলে, কিছুক্ষণ আগে আমি যে দৃশ্য দেখলাম সেটা কি সত্যি না মিথ্যে, না আমার চোখের ভ্রম? অঞ্জনা যখন মনে মনে এই কথা ভাবছিল, মাধবী তখন কাঁদতে কাঁদতে বলে, বড় বৌমা, কেঁদে কোনো লাভ নেই। একটু পরেই মেজ বৌমাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে। তুমি ওকে ওর বিয়ের লাল বেনারসি শাড়িটা দিয়ে অন্তিম সাজ সাজিয়ে দাও। মাধবীর কথা শুনে অঞ্জনা শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছতে মুছতে বলে,
মা, আমি এখনই মেজোকে সাজিয়ে দিচ্ছি। ও বিয়ের দিন যেমন সেজেছিল ঠিক সেভাবে। এই কথা বলে অঞ্জনা ঘর থেকে বেরিয়ে যায়। অঞ্জনা ঘর থেকে বেরিয়ে যেতেই মাধবী বরুণের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, মেজো খোকা, আর কাঁদিস নে, এবার মেজো বৌমাকে ছেড়ে দে, ওর যে অন্তিম যাত্রার সময় হয়েছে। মাধবীর কথা শুনে বরুণ কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ মা, ওকে চিরদিনের মধ্যে ছেড়ে দিচ্ছি। ওকে তো আর দেখতে পাবো না, তাই এখন একটু মন ভরে দেখে নিচ্ছি মা। এই কথা বলতে বলতে বরুণ আবার কাঁদতে শুরু করে। তারপর অদিতির পাশে বসে পড়ে বিন্দু মাসির দিকে তাকিয়ে বলে, বিন্দু মাসি, খোকাকে আমার কোলে একটু দেবে গো, একটু দাও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাও, এই নাও নাও বাবা, দিচ্ছি না, এই নাও খোকাকে নাও। এই কথা বলে বিন্দু মাসি সাদা কাপড়ে মোড়ানো বাচ্চাটিকে বরুণের কোলে দিতেই বরুণ বাচ্চাটিকে কোলে নিয়ে অদিতির নিথর মৃতদেহটার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় কিছু একটা বলতে যাবে, অমনি বরুণ শুনতে পায় পিছন দিক থেকে কে যেন হিস হিসে গলায় বলছে, বরুণ, তুমি আমাদের খোকাকে দেখো, ওর যত্ন নিও। পিছন দিক থেকে একটা চেনা হিস হিসে মহিলা গলার আওয়াজ বরুণের কানে ভেসে আসতেই সে সঙ্গে সঙ্গে পিছন ফিরে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। তবে বরুণ অনুভব করে তার চারিদিকে অদৃশ্য কেউ যেন ঘুরে বেড়াচ্ছে এবং তার পায়ের চাপা খসখসানি আওয়াজ তার কানে সমানে ভেসে আসতে লাগলো। এরপর সন্ধ্যা নামতেই অদিতিকে লাল বেনারসি শাড়ি ও কপালে চন্দনের ফোঁটা লাগিয়ে ও রজনীগন্ধার মালা ও চোখে তুলসী পাতা দিয়ে শ্মশানে দাহ করতে যখন নিয়ে যাবে, হঠাৎ সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটে। ঘটনাটা হলো, অঞ্জনা যখন অদিতির নিথর ঠান্ডা হয়ে যাওয়া দুটো পায়ে আলতা পরাতে যাবে, হঠাৎ বাড়ির চারিদিক থেকে একটা নাকি সুরে কান্না ভেসে আসে। সেই সঙ্গে কিছু কথা কি যেন নাকি সুরে কাঁদতে কাঁদতে বলছে, আমাকে তোমরা এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না দয়া করে, আমাকে খোকার কাছে থাকতে দাও, থাকতে দাও। বাড়ির চারিদিক থেকে নাকি সুরে কান্নার আওয়াজটা ভেসে আসতেই মাধবী ভয়ে ভয়ে বাড়ির চারিদিকে তাকিয়ে বলে ওঠে অঞ্জনা ও বরুণের উদ্দেশ্যে, বড় বৌমা, এই মেজো খোকা, এটা কে কাঁদছে রে? এই কান্নার আওয়াজটা শুনে মনে হচ্ছে মেজো বৌমার। মাধবীর কথা শুনে পাড়ার একজন মধ্যবয়স্ক মহিলা ভয় মিশ্রিত কণ্ঠে বরুণকে বলে ওঠে, বরুণ বাবা, তুমি আর দেরি করো না, তোমরা তাড়াতাড়ি করে শ্মশানে রওনা দাও, লক্ষণ কিন্তু ভালো দেখছি না। পাড়ার মধ্যবয়স্ক মহিলাটির কথা শুনে বরুণ বাড়িতে আসা তার পাড়ার কিছু বন্ধু বান্ধবদের বলে, চল এবার শ্মশানে রওনা দেওয়া যাক। এই কথা বলে বরুণ ও তার পাড়ার বন্ধুরা বল হরি হরি বল করতে করতে অদিতির নিথর মৃতদেহটাকে নিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা দেয়। তখন সারা বাড়ির চারিদিক থেকে একটা নাকি সুরে মহিলা কণ্ঠে কান্নার আওয়াজ, সেই সঙ্গে কিছু কথা শোনা যায়। অরুণ, আমাকে তোমরা এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না, আমাকে দয়া করে খোকার কাছে থাকতে দাও, থাকতে দাও আমাকে খোকার কাছে। বাড়ির চারিদিক থেকে মহিলা কণ্ঠে কান্নার আওয়াজ ও কথাগুলো শুনে বরুণের বুঝতে বাকি রইল না যে তার সদ্য মরা স্ত্রী অদিতি ছাড়া এ আর কারোর গলা নয়। অদিতির নিথর মৃতদেহটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে মাধবী অঞ্জনার উদ্দেশ্যে বলে ওঠে, বড় বৌমা, মা মরা সদ্যজাত শিশুটা অদিতির ঘরে অনেকক্ষণ একা একা আছে, যাও তুমি ওর কাছে যাও, এইদিকে বাড়ির যাবতীয় যা যা কাজ আছে আমি নিজের হাতে করে নিচ্ছি। আচ্ছা মা। এই কথা বলে অঞ্জনা অদিতির ঘরে চলে যেতেই মাধবী আঁতুর ঘর পরিষ্কার করার জন্য যেই আঁতুর ঘরে ঢুকতে যাবে, অমনি অদিতির ঘর থেকে অঞ্জনার চিৎকার শোনা যায়। মা, ও মা,
তাড়াতাড়ি এদিকে আসুন। অঞ্জনার গলা শুনেই মাধবী বলে ওঠে, বড় বৌমা মেজ বৌমার ঘরে গিয়ে ওইভাবে চিৎকার চেঁচামেচি করছে কেন? ওর আবার হলোটা কি? এই কথা বলে মাধবী দৌড়ে অদিতির ঘরে ঢুকতেই দেখে অঞ্জনা সদ্যজাত শিশুটার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে জোরে জোরে হাঁপাচ্ছে। অঞ্জনাকে ওইভাবে হাঁপাতে দেখে মাধবী জিজ্ঞাসা করে, বড় বৌমা, কি হয়েছে? তুমি এই ঘোর সন্ধেবেলায় এই শোকের বাড়িতে চিৎকার চেঁচামেচি করছো কেন? মাধবীর প্রশ্ন শুনে অঞ্জনা সদ্যজাত শিশুটির দিকে আঙুল দেখিয়ে বলে ওঠে, মা, আপনি আপনার নাতির দিকে তাকিয়ে দেখুন, ও সারা শরীরে ওগুলো কিসের দাগ? অঞ্জনার কথা শুনে মাধবী তার সদ্য হওয়া নাতির দিকে তাকাতেই দেখে শিশুটির মুখ থেকে শুরু করে সারা শরীরে লাল লাল বড় বড় নখের আঁচড়ের দাগ। সদ্যজাত শিশুটির সারা শরীরে লাল লাল বড় বড় নখের আঁচড়ের দাগ দেখা মাত্র মাধবী শিশুটির গায়ে হাত দিতে দিতে ভয় মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, বড় বৌমা, আমার নাতির সারা শরীরে নখের আঁচড়ের দাগগুলো এলো কোথা থেকে? আমি জানি না মা, আপনার মেজ নাতি সারা শরীরে এরকম নখের আঁচড়ের দাগ এলো কোথা থেকে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমি ওকে দুধ খাওয়াতে এসে দেখি ও হাত পা ছুঁড়ে খুব জোরে জোরে কাঁদছে। ওর ওই কান্না দেখে আমি ওকে যেই কোলে নিতে যাব, দেখি ওর সারা শরীরে এরকম বড় বড় নখের আঁচড়ের দাগে ভর্তি। অঞ্জনার মুখে এই কথা শুনে মাধবী বলে ওঠে, বড় বৌমা, ঠাকুর ঘরে গিয়ে তুমি মা তারার ছবির সামনে কিছুটা ফুল ও তারা মায়ের পাশে যে হনুমানজির ছবিটা আছে তাড়াতাড়ি নিয়ে আসো। হ্যাঁ মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই কথা বলে অঞ্জনা তাড়াতাড়ি ঠাকুর ঘরে গিয়ে মা তারার ছবির সামনে থেকে কিছুটা মন্ত্রপুত ফুল ও হনুমানজির ছবি নিয়ে অদিতির ঘরে ঢুকতেই মাধবী বলে, বড় বৌমা, তারা মায়ের ফুল ও হনুমানজির ছবিটা তুমি বাচ্চাটার মাথার শিউরের কাছে রাখো দেখিনি তাড়াতাড়ি। আর শোনো, আজ রাতটা আমি এই ঘরে ঘুমাবো, ঠিক আছে? আচ্ছা মা। এই কথা বলে অঞ্জনা তারা মায়ের মন্ত্রপুত ফুল ও হনুমানজির ছবিটা সদ্যজাত শিশুটার মাথার শিওরে যেই রাখতে যাবে, অমনি ঘরের চারিদিক থেকে কে যেন কাঁদতে কাঁদতে বলে ওঠে, মূর্তি ভাই, ওই জিনিসগুলো খোকার মাথার শিউরে রেখো না। ওই জিনিসগুলো রাখলে আমি খোকাকে কিছুতেই ছুতে পারবো না। ঘরের চারিদিক থেকে অদিতির কান্না মাখানো গলা শুনে মাধবী ঘরের চারিদিকে তাকাতে তাকাতে চিৎকার করে বলে ওঠে, এই মাগি, তুই আমার নাতনি দিকে একদম নজর দিবি না। তুই চলে যা বলছি এখান দিয়ে। এই কথা বলতে বলতে মাধবী দৌড়ে ঠাকুর ঘরে যায়। তারপর ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের সিংহাসন থেকে গঙ্গা জলের বোতলটা নিয়ে অদিতির ঘরে ঢুকে মা তারার মন্ত্র জপ করতে করতে অদিতির ঘরের চারিদিকে সেই গঙ্গা জল ছেটাতে লাগে। তখন ধীরে ধীরে অদিতির কান্না মাখানো গলায় কথাগুলো কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। অদিতির কান্না মাখানো গলা অদৃশ্য হয়ে যেতে দেখে মাধবী অঞ্জনাকে বলে, বড় বৌমা, তুমি আর বেশি দেরি করো না। আজ সারাদিন কিছু আমাদের খাওয়া হয়নি। তুমি রান্নাঘরে গিয়ে বরঞ্চ রাতের রান্নাটা চাপিয়ে দাও। মাধবীর কথা শুনে অঞ্জনা রান্নাঘরে চলে যায়। এই ঘটনার 3 দিন পর চতুর্থ দিনের মাথাতে রাতে বরুণের সঙ্গে একটা ঘটনা ঘটে। তখন রাত কটা হবে, 2 কি 2:30। হঠাৎ বুকের উপর তীব্র একটা চাপ অনুভব হতেই বরুণের ঘুমটা ভেঙে যায়। বরুণের ঘুমটা ভেঙে যেতেই সে চোখ মেলে তাকিয়ে যা দেখে তা হলো তার নগ্ন খোলা বুকের উপর অদিতি পুরো নগ্ন অবস্থায় হাত পা ছড়িয়ে বসে আছে। তার দিকে একটা সাপদের হাসি হাসতে হাসতে বলছে, বরুণ, আমি ফিরে এসেছি তোমার কাছে। চলো, তুমি আর আমি আর আমাদের খোকা, আমরা 3 জনে মিলে সংসার করি। এই কথা বলতে বলতে অদিতি যখন বরুণকে জড়িয়ে ধরতে যাবে, বরুণ এক ধাক্কা মেরে বুকের উপর থেকে অদিতিকে সরাতে গেলেই
ঠিক সেই সময় অদিতি তার দুই হাতের বড় বড় ধারালো নখগুলো দিয়ে বরুণের সারা নগ্ন বুকে আঁচড়াতে শুরু করে। বরুণ সেই আঘাত সহ্য করতে না পেরে যন্ত্রণায় ছটফট করতে থাকে আর চিৎকার করে মাধবী দেবীকে ডাকতে থাকে, মা বাঁচাও, বাঁচাও, ও আমাকে মেরে ফেললো মা। এই কথা বলতে বলতে বরুণ তার শরীরের সমস্ত শক্তি এক করে এক ধাক্কা মেরে অদিতিকে বুকের উপর থেকে ঠেলে ফেলে দিয়ে বিছানা ছেড়ে উঠে ঘরের দরজা খুলে যেই বাইরে বেরোতে যাবে অমনি অদিতি বিছানা থেকে এক লাফ মেরে মাটিতে পড়ে হামাগুড়ি দিয়ে বরুণের কাছে এগিয়ে গিয়ে বরুণের একটা পা চেপে ধরে রাগত হিস হিসে গলায় বলে ওঠে, বরুণ, তুমি আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিলে। ও বুঝেছি, আমি মরে গেছি বলে তুমি আমার সঙ্গে আর সংসার করতে চাও না। অন্যদিকে অদিতি বরুণের একটা পা চেপে ধরতেই বরুণ হুড়মুড়িয়ে দরজার কাছে পড়ে যায় ও অদিতির হাত থেকে বাঁচার জন্য আরো জোরে জোরে চিৎকার করতে লাগে, মা, ও মা, বাঁচাও, বাঁচাও, আমাকে মেরে ফেললো আমাকে। বরুণ চিৎকার করতে করতে ভয়ে আতঙ্কে নিজের স্নায়ুর উপর আস্থা রাখতে না পেরে কখন যে অজ্ঞান হয়ে যায় সে নিজেও জানে না। ঘরের দরজাটা খুলে উঠোন পেরিয়ে কুয়োতলা থেকে যেই জল ভর্তি বালতিটা মাধবী নিতে যাবে অমনি মাধবীর আপনা থেকেই দৃষ্টি চলে যায় বরুণের ঘরের দরজার দিকে। বরুণের ঘরের দরজার দিকে মাধবীর দৃষ্টি যেতেই দেখে বরুণ তার ঘরের দরজার কাছে হাত পা ছড়িয়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। বরুণকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে মাধবী ভয়ে চিৎকার করে উঠে বরুণের কাছে ছুটে যায়। বরুণ, তোর কি হলো? অন্যদিকে মাধবীর চিৎকার শুনে অঞ্জনা ঘর থেকে বেরিয়ে আসতে আসতে বলে, মা, কি হলো? আপনি এত সকালে চিৎকার করছেন কেন? অঞ্জনার প্রশ্ন শুনে মাধবী বরুণের চোখে মুখে জল ছেটাতে ছেটাতে বলে, দেখো না বড় বৌমা, বরুণ ওর ঘরের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। ওর কি হলো বলো তো? মাধবী যখন অঞ্জনাকে এই কথাগুলো বলছিল বরুণ চোখে মুখে ঠান্ডা জলের স্পর্শ পেয়ে ধীরে ধীরে চোখ মেলে তাকায়। তারপর চারিদিকে তাকাতে তাকাতে বলে, মা, অদিতি আমাকে মেরে ফেলবে মা। তুমি তুমি ওর হাত থেকে ওকে বাঁচাও মা, আমাকে মেরে ফেলবে মা। বরুণের এই কথা শুনে অঞ্জনা প্রশ্ন করে ওঠে, মেজো ঠাকুরপো, তোমার কি হয়েছে? তুমি এইরকম করছো কেন? বরুণ গতকাল রাতে তার সঙ্গে কি কি ঘটনা ঘটেছে সব মাধবী ও অঞ্জনাকে খুলে বলে। বরুণের মুখ থেকে সব কথা শুনে মাধবী অঞ্জনার দিকে তাকিয়ে বলে, বড় বৌমা, তুমি একটা জায়গায় যেতে পারবে এখনই? কোথায় মা? আমাদের বাড়ির কুলপুরোহিত বিজয় আচার্য বাড়িতে। কিন্তু মা, আমি ওনার বাড়ি গিয়ে কি করব? ওনার বাড়ি গিয়ে ওনাকে ডেকে আনতে পারবে এখনই? কারণ একটা জরুরি দরকার আছে আমার। হ্যাঁ মা, আমি পারবো মা। আপনি একটু অপেক্ষা করুন, আমি ওনার বাড়ি গিয়ে ওনাকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। এই কথা বলে অঞ্জনা যেই বাড়ি থেকে বেরোতে যাবে হঠাৎ কোথা থেকে একটা কালো মোটা ভামবিড়াল অঞ্জনার পায়ে এসে জোরে কামড়ে দিল। যন্ত্রণায় চিৎকার করে অঞ্জনা বলে উঠল, ও মা গো! অঞ্জনার চিৎকার শুনে মাধবী বলে ওঠে, বড় বৌমা, কি হলো? চিৎকার করে উঠলে কেন? দেখুন না মা, কোথা থেকে একটা মোটা কালো বিড়াল এসে আমার পায়ে কামড় বসিয়ে দিয়ে কোথায় যেন আবার অদৃশ্য হয়ে গেল। তাই নাকি বড় বৌমা? এই কথা বলে মাধবী অঞ্জনার কাছে ছুটে যায় আর অঞ্জনার পায়ের দিকে তাকিয়ে দেখে তার পায়ের গোড়ালির কিছুটা অংশ মাংস খুবলে খাওয়া। মাধবী অঞ্জনার পায়ের এই হাল দেখে বাড়ির চারিদিকে তাকাতে তাকাতে বলে, বড় বৌমা, খুব সাবধান। অদিতি কিন্তু আমাদের আশেপাশেই আছে, আমাদের উপর সারাক্ষণ নজর রাখছে। আমাদের সবার কিন্তু খুব সাবধানে চলাফেরা করতে হবে। মা, এখন তাহলে আমাদের বাড়ির কুলপুরোহিত বিজয় আচার্যর কাছে কে যাবে? আমি যাচ্ছি,
তুমি গিয়ে পায়ে ওষুধ লাগাও। এই কথা বলে মাধবী পুরোহিত বীজ ওম আচার্যর বাড়ি রওনা দেয়। মাধবী বাড়ি থেকে বেরিয়ে যেতেই অঞ্জনা পায়ে ওষুধ লাগানোর জন্য যেই ঘরে যেতে যাবে, হঠাৎ তার আপনা থেকেই দৃষ্টি চলে যায় গোয়াল ঘরের খড়ের ছাউনির দিকে। অঞ্জনার খড়ের ছাউনির দিকে দৃষ্টি যেতেই সে দেখে যে কালো মোটা বিড়ালটা কিছুক্ষণ আগে তার পায়ে কামড়েছিল, সেই বিড়ালটা গোয়াল ঘরের ছাউনির উপর বসে অঞ্জনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন মনে হচ্ছে এক্ষুনি আবার কামড়ে দেবে। অঞ্জনা বিড়ালটার দিকে ভালো করে তাকাতেই তার সারা শরীরটা ভয়ে কাঁটা দিয়ে ওঠে এবং সে দেখে বিড়ালের মুখের জায়গায় যেন হুবহু অদিতির মুখ বসানো রয়েছে। অঞ্জনা এইরকম একটা ভয়ের গা কাঁটা দেওয়া দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে দৌড়ে যখন ঘরে ঢুকতে যাবে, শুনতে পায় কে যেন পিছন থেকে হিস হিসে গলায় বলছে, তোরা যতই এই বাড়িতে আমাকে খোকার কাছ থেকে আলাদা কর, সাধু সন্ন্যাসী তান্ত্রিক ডেকে আন, আমি কিছুতেই খোকাকে ছেড়ে যাব না, কিছুতেই না। পিছন দিক থেকে হিস হিসে মহিলার গলার আওয়াজ শুনে অঞ্জনার বুঝতে বাকি রইল না যে এটা তার মেজোজা অদিতির গলা ছাড়া আর কারুর গলা হতে পারে না, এবং অদিতি যে তার আশেপাশেই আছে অদৃশ্য অবস্থায় তা অঞ্জনা বুঝতে পারে। অঞ্জনার এইরকম একটা অদ্ভুত গা শিরশির করা অনুভূতি হতেই সে সঙ্গে সঙ্গে দৌড়ে যেই ঘরে ঢুকেছে, দেখে মিতুন বিছানার উপর উঠে বসে ঘরের একটা দেওয়ালের দিকে তাকিয়ে জোরে জোরে হাঁপাচ্ছে। মিতুনকে ওইভাবে হাঁপাতে দেখে অঞ্জনা মিতুনের কাছে ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, মিতুন মা, তোর কি হয়েছে? তুই এভাবে ঘুম থেকে উঠে হাঁপাচ্ছিস কেন মা? কোনো বাজে স্বপ্ন দেখেছিস বুঝি? মিতুন তখন দেওয়ালের দিকে আঙুল দেখিয়ে ভয় মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, মা, মেজু কাকিমা এসেছিল একটু আগে, আর আমাকে কি বললো জানো? মিতুনের মুখ থেকে অদিতির কথা শুনে অঞ্জনার মুখটা সঙ্গে সঙ্গে ভয়ে ফ্যাকাশে হয়ে যায় এবং সে কাঁপা কাঁপা গলায় বলে, কি 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 বলেছে তোকে? পরিষ্কার করে বল তো মা। অঞ্জনার প্রশ্ন শুনে মিতুন একটু ঢঙ্কিলে ভয় মিশ্রিত কণ্ঠে ধীরে ধীরে বলতে শুরু করে, মা, আমি যখন গভীর ঘুমে আচ্ছন্ন, হঠাৎ সেই সময় আমার কানের সামনে কে যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, মিথুন, হ্যাঁ মিথুন, তুই আমার কাছে খোকাকে এনে দিবি? দেখ না, আমি না কিছুতেই খোকার কাছে যেতে পারছি না। কানের কাছে এই কথাগুলো ভেসে আসতেই আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতে আমি চোখ মেলে তাকিয়ে দেখি আমার পায়ের কাছে মেজো কাকিমা পুরো নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে। আর কে বলেছে মিতুন? আর মেজো কাকিমার যোনি থেকে মারাত্মক পরিমাণে রক্তপাত হচ্ছে। আমার ঘুম ভেঙে যেতে দেখে মেজো কাকিমা দু হাত বাড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, ও মিতুন, তুই একটু খোকাকে এনে দিবি? অনেক দিন হয়ে গেল আমি খোকাকে দেখিনি। আমি মেজো কাকিমাকে দেখে আর ওই কথাগুলো শুনে ভয়ে চিৎকার করে উঠি, কাকিমা তুমি যাও, তোমার এই ভয়ঙ্কর রূপ দেখে আমার খুব ভয় লাগছে। আমার এই কথা শুনে মেজো কাকিমা ধীরে ধীরে আমার কাছে এগিয়ে আসে আর আমার মুখের সামনে মেজো কাকিমা মুখটা এনে চোখ দুটো জবা ফুলের মতো লাল করে দাঁত মুখ খিচিয়ে আমার গলাটা জোরে টিপে ধরে হিসে গলায় বলে, তুই খোকাকে আমার কাছে এনে দিবি না? দেখ দেখ তবে আমি তোর কি হাল করি। এই কথা বলতে বলতে মেজো কাকিমা খুব জোরে জোরে আমার গলা টিপতে থাকে। আমি মেজো কাকিমারই আকস্মিক আঘাত সহ্য করতে না পেরে জোরে জোরে কালী মন্ত্র পাঠ করতে শুরু করি, ওং রিং কালিকাবৈ নমঃ, এবং
ওং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। কালী মন্ত্র জপ করতে যখন শুরু করি, দেখি ধীরে ধীরে মেজো কাকিমার শরীরটা কেমন যেন একটা কালো ধোঁয়ার রূপ নেয়। তারপর সে কালো ধোঁয়া ধীরে ধীরে কুণ্ডলি পাকিয়ে ঘরের মধ্যে কোথায় যেন একটা অদৃশ্য হয়ে যায়। মিতুনের মুখে এই কথা শুনে অঞ্জনা মিতুনকে জড়িয়ে ধরে ঘরের চারিদিকে ভয়ে ভয়ে তাকাতে তাকাতে অদিতির উদ্দেশ্যে বলে, শয়তানি মাগে, তুই দেখছি আমার মেয়েটাকেও ছাড়বি না। তুই নিজে তো অকালে মরেছিস, আর তারপর তোর ছেলে আর আমার মেয়েটার উপরে দেখছি তোর নজর পড়েছে। হ্যাঁ, অঞ্জনা যখন মিতুনকে জড়িয়ে ধরে এই কথা বলছিল, ঠিক সেই সময় বাড়ির বাইরে থেকে একটা গম্ভীর গলার আওয়াজ পাওয়া যায়। ও মাগে, দোষ পেয়েছে তোর, অতিপদ দোষ পেয়েছে। অতিপদ দোষ পেয়েছে বলে এই বাড়ির কাউকে না কাউকে একটা নিয়ে যাবেই, ওর সঙ্গে যাবে। ঘরের বাইরে থেকে কুলপুরোহিত বীজম আচার্যের গলা পেতেই অঞ্জনা সঙ্গে সঙ্গে ঘরের বাইরে গিয়ে দেখে বীজম আচার্য উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছেন আর বাড়ির চারিদিকে তাকাচ্ছেন। অন্যদিকে মাধবী হাত জড়ো করে কাঁদো কাঁদো গলায় জিজ্ঞাসা করছে, ঠাকুর মশাই, হে আপনি কি বলছেন? মেজো বৌমা মারা যাওয়ার সময় দ্বিপদ দোষ পেয়েছে, কিন্তু সেই দ্বিপদ দোষটা কি আমাকে বুঝিয়ে বলবেন? তার কথা শুনে বীজম আচার্য প্রশ্ন করে ওঠে, তোর মেজ বৌমা দিদি কোন বারে কোন সময় মারা গেছে আমাকে বলতো। শুক্রবার বেলা 11টা নাগাদ। তোর বৌমা যেদিন যে সময় মারা গেছে সেই সময়টা খুবই খারাপ সময়। ওই সময় কারোর মৃত্যু ঘটলে সে দ্বিপদ দোষ পাবে, কারণ ওই সময়টা কিছু কিছু প্রেত পৃথিবীর বুকে জাগরিত হয়ে ওঠে। ও সেই প্রেতের নজর যদি কোনো ওই মরা মানুষের উপরে একবার পড়ে, সে দ্বিপদ দোষ পাবে। আর যে দ্বিপদ দোষ পাবে সে বাড়ির কাউকে তার সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তোর মেজ বৌমা তোদের সবসময় আশেপাশেই আছে, ও তোদের উপর সারাক্ষণ নজর রাখছে। তোরা কিন্তু সবাই খুব সাবধানে থাকিস, বিশেষ করে ওই সদ্যজাত শিশুটিকে খুব সাবধানে রাখবি। ওর উপর তোর মেজ বৌমার বিশেষ নজর আছে, আর সেই নজরটা খুবই খারাপ। কুলপুরোহিতের কথা শুনে মাধবী কাঁদতে কাঁদতে বলে ওঠে, ঠাকুর মশাই, আপনি যেভাবেই হোক ওই শয়তানির হাত থেকে আমাদের ওই সদ্যজাত নিরীহ শিশুটিকে রক্ষা করুন। মাধবী যখন বীজম আচার্যকে এই কথাগুলো বলছিল, হঠাৎ সেই সময় অদিতির ঘর থেকে একটা বিরাট জোরে কিছু পড়ার আওয়াজ হয়। বিরাট জোরে কিছু পড়ার আওয়াজ হতেই ওরা তিনজন অদিতির ঘরে ছুটে যেতে যা দৃশ্য দেখে তা দেখে ওদের বুকের রক্ত হিম হয়ে যায়। ওরা তিনজন বিস্ফারিত নয়নে চেয়ে দেখে ঘরের সিলিংয়ের উপর বাঁশের তৈরি খড়ের ছাউনি ছিল, তার কিছুটা অংশ ভেঙে পড়েছে ওই সদ্যজাত শিশুটির পাশে। এই রকম একটা ভয়াবহ দৃশ্য দেখে মাধবী সঙ্গে সঙ্গে সদ্যজাত শিশুটির দিকে ছুটে যায় এবং শিশুটিকে কোলে তুলে ঘরের চারিদিকে তাকাতে তাকাতে বলে, তুই কি মারে? তুই নিজে তো অকালে মরেছিস, এবার কি তুই তোর পেটের সদ্যজাত শিশুটিকেও ছাড়বি না? মাধবীর কথা শুনে পুরোহিত বীজম আচার্য গম্ভীর গলায় বলে ওঠে, শোন, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। তোদের বাড়ির যা পরিস্থিতি দেখছি, ওই শয়তানির আত্মা ধীরে ধীরে শক্তিশালী পিশাচে পরিণত হচ্ছে। তাই আমাকে যা করার এই 2 দিনের মধ্যে করতে হবে। শোন, 2 দিন পর অমাবস্যা। আমি ওই অমাবস্যার দিন মাঝরাতে তোর বাড়িতে একটা যজ্ঞ করব। এই যজ্ঞের নাম পিশাচ নিধন যজ্ঞ। এই পিশাচ নিধন যজ্ঞে আমার কতকগুলো জিনিস লাগবে।
তোরা আমাকে সেই জিনিসগুলো জোগাড় করে এনে দিতে পারবি এই 2 দিনের মধ্যে? হ্যাঁ, কি জিনিস জোগাড় করতে হবে ঠাকুরমশাই, আপনি বলুন, আমরা যথাসাধ্য চেষ্টা করব। অদিতির উচ্চতা যেমন ছিল সেই রকম ওর উচ্চতায় একটা খড়ের পুতুল বানাতে হবে। সেই সঙ্গে মেয়েদের কিছু প্রসাধনী জিনিস কিনতে হবে, যেমন লাল শাড়ি, শাঁখা পলা, আলতা, সিঁদুর। এছাড়া আমার যজ্ঞের জন্য কিছু চন্দন কাঠ, ভালো গাওয়া ঘি, সঙ্গে মধু ও প্রেত ভোগের জন্য কিছুটা চাল, একটা কাঁচা কলা ও 2টো আলু ও কালো তিল। পুরোহিত যজ্ঞের উপকরণের কথা যখন অঞ্জনা ও মাধবীকে বলছিল, ঠিক সেই সময় বাড়ির চারিদিক থেকে একটা করুণ সুরে কান্নার আওয়াজ শোনা যায়। সেই সঙ্গে কিছু কথা কে যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলছে, আমাকে তোমরা এই বাড়ি থেকে দাঁড়িও না, আমাকে দয়া করে খোকার কাছে থাকতে দাও, আমি ওকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। বাড়ির চারিদিক থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজটা ওদের 3 জনের কানে যাওয়া মাত্র অঞ্জনা ভয় মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, ঠাকুরমশাই, ওই যে অদিতি কাঁদছে, আপনি শুনতে পাচ্ছেন? ও কিন্তু আমাদের আশেপাশেই আছে, এই আপনাকে বলে দিলাম। পুরোহিত বীজ ও মাচার্য উঠোনের চারিদিকে ঘুরতে ঘুরতে গম্ভীর গলায় চিৎকার করে বলে ওঠে, তোর খুব এই বাড়িতে থাকার শখ আর খোকাকে নিজের কাছে পাওয়ার শখ, তাই না? কিন্তু তোর শখ যে আমি বেশি দিন পূর্ণ হতে দেব না। তোকে যে 2 দিন পর চিরদিনের মতো এই বাড়ির মায়া ত্যাগ করে যেতে হবে। পুরোহিতের এই কথা শেষ হতেই বাড়ির চারিদিকে যে বড় বড় গাছগুলো ছিল সেই গাছগুলো জোরে জোরে মাথা দোলাতে শুরু করে। সেই সঙ্গে একটা জোরে ঠান্ডা বাতাস বইতে শুরু করে। প্রকৃতির যখন এই রকম তাণ্ডব লীলা চলছে, হঠাৎ দেখা যায় উঠোনের মাঝখানে কোথা থেকে একটা কালো ধোঁয়া পাক খেতে খেতে এসে দাঁড়ায়। তারপর সেই কালো ধোঁয়া ধীরে ধীরে কাটতে শুরু করে। সেই কালো ধোঁয়া কেটে যেতেই দেখা যায় অদিতি সশরীরে পুরো নগ্ন অবস্থায় উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে, আর অদিতির যোনি থেকে প্রবল ধারায় রক্তপাত হচ্ছে। অদিতিকে সশরীরে উঠোনের মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখে অঞ্জনা ও মাধবী ভয়ে এক দৌড়ে যেই ঘরের ভিতর ঢুকতে যাবে, অমনি আদিতি তার একটা হাত লম্বা করে বাড়িয়ে মাধবীর চুল খিমচে ধরে হিড় হিড় করে টানতে টানতে নিজের কাছে নিয়ে আসে। তারপর মাধবীর গলাটা টিপে ধরে হিস হিসে গলায় বলে, খুব শখ না তোর আমাকে এই বাড়ি থেকে তাড়াবি? আমি তোর শখ কিছুতেই পূর্ণ হতে দেব না রে বুড়ি। এই কথা বলে অদিতি এক ধাক্কা মারতেই মাধবী ছিটকে গিয়ে উঠোনের এক কোণায় পড়ে এবং সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। অদিতির এই কাণ্ড কারখানা দেখে পুরোহিত ক্রুদ্ধ দৃষ্টিতে অদিতির দিকে তাকায় আর বলে, শয়তানি, তুই খুব বাড় বেড়েছিস তাই না? দাঁড়া দাঁড়া, তোর মজা দেখাচ্ছি আমি, দাঁড়া। এই কথা বলে পুরোহিত তার কাঁধে ঝোলা কাপড়ের ব্যাগ থেকে যেই গঙ্গা জলের শিশিটা বের করতে যাবে, অমনি অদিতির শরীরটা একটা কালো ধোঁয়ার রূপ নিয়ে কুণ্ডলি পাকিয়ে বাড়ির মধ্যে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। অদিতির শরীরটা অদৃশ্য হয়ে যেতেই বাড়ির চারিদিক থেকে অদিতির হিস হিসে গলায় কিছু কথা শোনা যেতে লাগলো। আমাকে এই বাড়ি থেকে কেউ তাড়াতে পারবি না, আমি এই বাড়িতে খোকার কাছেই থাকবো। 5 মিনিটে চোখের সামনে এইরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে দেখে অঞ্জনা ভয়ে ভয়ে পুরোহিত বীজ মাচার্যের কাছে এসে দাঁড়ায়। তারপর বলে, ঠাকুরমশাই, অবস্থা তো ভালো দেখছি না, আপনি যত দ্রুত সম্ভব আমাদেরকে ওই শয়তানির আত্মার হাত থেকে কবল থেকে রক্ষা করার চেষ্টা করুন, নাহলে না হলে ও আমাদের সবাইকে মেরে ফেলবে, আমাদের সবাইকে মেরে ফেলবে। অঞ্জনার কথা শুনে পুরোহিত ব্যাগ থেকে 4টে মাটির ঘট বের করে। তারপর উঠোন থেকে কিছুটা মাটি মুঠো করে তুলে নিয়ে সেই 4টে ঘটের মধ্যে মাটিগুলো দিয়ে 4টে ঘটের মুখে লাল চেলির কাপড় ও লাল সুতো দিয়ে বাঁধে। তারপর সেই 4টে মাটির ঘট বাড়ির 4টে দিকে মাটি খুঁড়ে পুঁতে দেয়। মন্ত্রপুত 4টে মাটির ঘট আমি তোদের বাড়ির 4টে দিকে পুঁতে দিলাম। আশা করি এই 2 দিন ও কোনো
তোদের ক্ষতি করতে পারবে না। আমি এখন আসছি। পরশুদিন অমাবস্যা, ওই দিন রাত 11টা নাগাদ আমি তোদের বাড়ি আসছি, ঠিক আছে? ঠিক আছে ঠাকুরমশাই। পুরোহিত বাড়ি থেকে বেরিয়ে যেতেই কলঘর থেকে মিতুনের একটা বিকট চিৎকার শোনা যায়। মা, মা আমাকে বাঁচাও! মা, মিঠু কাকিমা আমাকে মেরে ফেললো! মা, আমাকে বাঁচাও! বাঁচাও মা! মিতুনের চিৎকার শুনে অঞ্জনা পড়ি কি মরি করে কলঘরের দিকে ছুটে যেতেই যা ভয়ঙ্কর দৃশ্য দেখে তা দেখে অঞ্জনার বুকের হৃৎপিণ্ড খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। অঞ্জনা বিস্ফারিত নয়নে চেয়ে দেখে মিতুন নগ্ন অবস্থায় কলঘরের মেঝেতে পড়ে আছে, আর মিতুনের নগ্ন বুকে উবু হয়ে অদিতি নগ্ন অবস্থায় হাত পা ছড়িয়ে বসে মিতুনের নগ্ন বুক ছিঁড়ে তার ভিতর থেকে দলা দলা রক্ত মাংস বের করে করে খাচ্ছে। আর একটা কান এঁটো করা বিশ্রী হাসি হাসতে হাসতে অঞ্জনার দিকে লাল জ্বলন্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে বলছে, আমাকে তোরা এই বাড়ি থেকে তাড়াবি ভেবেছিলিস না? দেখ আজ তোর মেয়ের কি হাল করলাম। তোরা আর আমাকে এই বাড়ি থেকে তাড়াবি? মিতুনের এই হাল দেখে আর অদিতির এই ভয়ঙ্কর রূপ দেখে অঞ্জনা নিজেকে আর সামলাতে না পেরে ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। অঞ্জনাকে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে অদিতি একটা কান এঁটো করা বিশ্রী হাসি হাসতে হাসতে বলে ওঠে, আমাকে এই বাড়ি থেকে তাড়াবি ভেবেছিলিস তাই না? কেউ আমাকে এই বাড়ি থেকে দাঁড়াতে পারবে না। আমি আমার খোকার কাছেই সারা জীবন থাকবো। পুরোহিত বিজতম আচার্য তো বাড়ি থেকে কখন বিদায় নিয়েছেন? মা আর বড় বৌদি কোথায় গেল? ওদের তো কোনো সাড়া শব্দ পাচ্ছি না। বরুণ এই কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে এসে উঠোনে যেই নামতে যাবে হঠাৎ তার দৃষ্টি চলে যায় উঠোনের কোণের কুয়োর দিকে। সে দেখে তার মা কুয়োতলায় অজ্ঞান অবস্থায় পড়ে আছে, আর কপালের এক কোণ ফেটে রক্ত বেরোচ্ছে। মাধবীর এই অবস্থা দেখে বরুণ চিৎকার করে মাধবীর দিকে ছুটে যায়। মা, তোমার কি হয়েছে? মা, ও মা, তোমার কি হয়েছে? তুমি এইভাবে অজ্ঞান হয়ে পড়ে আছো কেন? এই কথা বলে মাধবীর দিকে ছুটে গিয়ে মাধবীর মাথাটা কোলে তুলে নিয়ে সমানে মাধবীর চোখে মুখে ঠান্ডা জল ছেটাতে লাগে। খানিকক্ষণ বাদে মাধবীর জ্ঞান ফেরে। মাধবীর জ্ঞান ফিরতেই বরুণ মাধবীকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, মা, তোমার কি হয়েছে? মা, তুমি এইভাবে অজ্ঞান অবস্থায় কুয়োতলে পড়ে আছো কেন? বরুণের প্রশ্ন শুনে মাধবী তখন কিছুক্ষণ আগে অদিতির প্রেতাত্মা কি কি ঘটনা ঘটিয়েছে তার সঙ্গে সব খুলে বলতেই বরুণ ভয় মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, মা, আমাদের বেশি দেরি করা ঠিক হবে না। অদিতি বড় কিছু ঘটানোর আগেই আমাদের এর কিছু একটা বিহিত করতে হবে। বরুণের এই কথা শুনে মাধবী বাড়ির চারিদিকে তাকাতে তাকাতে বলে, হ্যাঁ রে বরুণ, বড় বৌমা ও মিতুন কোথায়? ওদের তো অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না। বরুণ তখন মাধবীকে ধরে তুলে ঘরে নিয়ে যেতে যেতে বলল, মা, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি দেখছি কি করা যায়। এরপর বরুণ মাধবীকে ঘরে পৌঁছে দিয়ে অঞ্জনা ও মিতুনকে খুঁজতে বাড়ির পিছনে কলঘরের দিকে যেতেই যা দেখে তা হলো অঞ্জনা কলঘরের বাইরে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। অঞ্জনাকে অজ্ঞান অবস্থায় কলঘরের সামনে পড়ে থাকতে দেখে বরুণ চিৎকার করে অঞ্জনার দিকে ছুটে যায়। বড় বৌদি, বড় বৌদি! অঞ্জনার কাছে যেতেই বরুণ কলঘরের ভিতর আরো একটা জিনিস দেখে থমকে দাঁড়িয়ে পড়ে, আর বিস্ফারিত দৃষ্টিতে সে কলঘরের ভিতর চেয়ে দেখে মিতুন নগ্ন মৃত অবস্থায় কলঘরের মেঝেতে পড়ে আছে, আর ওর বুকের উপর উবু হয়ে বসে অদিতি মিতুনের নগ্ন বুক ও স্তন ছিঁড়ে ছিঁড়ে বুকের ভিতর থেকে দলা দলা রক্ত মাংস খাচ্ছে, আর মাঝে মাঝে একটা কান এঁটো করা হাসি হাসছে। বরুণ মিতুনের এই করুণ পরিণতি সহ্য করতে না পেরে চিৎকার করে মাধবীকে ডাকে, মা, তাড়াতাড়ি এইদিকে আসো, দেখে যাও তোমার বড় নাতির কি অবস্থা হয়েছে। বরুণের চিৎকার শুনে অদিতি বরুণের দিকে একবার তাকায়, তারপর
একটা সাপদের হাসি হেসে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে বরুণের চিৎকার শুনে মাধবী পড়ি কি মরি করে বাড়ির পিছনে কলঘরের সামনে আসতেই আর মিতুনের এই করুণ পরিণতি দেখে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করে, এই মেজো খোকা, আমার বড় নাতনিকে এইরকম নৃশংসভাবে হত্যা করলো কে? মা, তোর মেজো বৌমা অদিতি তোমার বড় দাদরির এইরকম হাল করেছে। এই কথা বলে কিছুক্ষণ আগে চোখের সামনে কি কি দেখেছে সব ঘটনা খুলে বলতেই মাধবী বলে, বাবা, তুই একটা কাজ করতে পারবি এখন? কি কাজ মা, বলো। তুই এখনই আমাদের কুলপুরোহিত বিজম আচার্যর বাড়ি গিয়ে ওনাকে ডেকে আনতে পারবি? হ্যাঁ পারবো মা, তুমি এই দিকটা সামলাও, আমি ওনাকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। এই কথা বলে বরুণ পুরোহিত বীজ ও আচার্যের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেই মাধবী জল ভর্তি বালতি থেকে এক ঘটি জল তুলে অঞ্জনার জ্ঞান ফেরানোর জন্য যেই অঞ্জনার কাছে যেতে যাবে, হঠাৎ সেই সময় অঞ্জনা উঠে বসে ও লাল জ্বলন্ত ক্রুদ্ধ দৃষ্টি দিয়ে একটা রহস্যময় সাপদের হাসি হাসতে হাসতে ফ্যাস ফ্যাসে গলায় বলে ওঠে, বুড়ি, তোর খুব সাহস হয়েছে না? কি ভেবেছিস আমাকে বাড়ি থেকে তাড়াবি তান্ত্রিক ডেকে এনে? তা আমি হতে দেব না। অঞ্জনা উঠে দাঁড়িয়ে ধীর পায়ে মাধবীর দিকে এগিয়ে আসে। অঞ্জনা লাল রক্ত জবার মতো দুই চোখ দেখে আর ওর ওই ফ্যাস ফ্যাসে গলায় কথাগুলো শুনে মাধবী কাঁপা কাঁপা গলায় বলে, বড় বৌমা, তোমার কি হয়েছে? তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো কেন? আর এটা তো তোমার গলা না, এটা তো। মাধবীর এই কথা শেষ হয় না ততক্ষণে অঞ্জনা দুই হাত দিয়ে মাধবীর গলা জোরে টিপে ধরে ফ্যাস ফ্যাসে গলায় বলছে, আমি অদিতি, তোর মেজ বৌমা। তুই কি ভেবেছিস বুড়ি আমাকে আমার খোকার কাছ থেকে আলাদা করবি? আমি হতে দেব না। আজ আমি ভবলীলা সাঙ্গ করব তোর। এই কথা বলে অঞ্জনা দুহাত দিয়ে মাধবীর ধর থেকে এক টানে মুন্ডুটা ছিঁড়ে নেয়। মুন্ডুটা ছিঁড়ে নিতেই মাধবীর মুন্ডহীন শরীরটা কাঁপতে কাঁপতে মাটিতে আছাড় খেয়ে পড়ে। অমনি বাড়ির বাইরে থেকে বরুণের চিৎকার শোনা যায়, মা! বাড়ির বাইরে থেকে বরুণের চিৎকার শুনে অদিতি লাল রক্তে রাঙা হয়ে যাওয়া ক্রুদ্ধ চোখ দুটো নিয়ে বরুণের দিকে তাকায়। তারপর সেই বিশ্রী হাসি হাসতে হাসতে মাধবীর কাটা মুন্ডুটা মুখের সামনে তুলে নিয়ে একটা কামড় বসিয়ে টাটকা রক্ত মাংস চিবোতে চিবোতে বলে, যে আমাকে তাড়াতে আসবে সে আমার হাতে মরবে। আমি এই বাড়ি থেকে কোথাও যাব না, খোকাকে ছেড়ে কোথাও যাব না। মাধবী ও মিতুনের এই করুণ অবস্থা দেখে আর অদিতির ওই ভয়ঙ্কর বিভৎস রূপে এই কাণ্ড দেখে পুরোহিত বীজ ও আচার্য বরুণের উদ্দেশ্যে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, বরুণ, আমার আর কিছু করার নেই। ও যা সর্বনাশ করার করে দিয়েছে তোমাদের। এখন এখন যত দ্রুত সম্ভব তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাও, না হলে ও তোমার সন্তানের ও অঞ্জনার ক্ষতি করে দেবে। কারণ ওর অতৃপ্ত আত্মা এখন বিশাল শক্তিশালী ও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ও এখন থেকে এই বাড়িতেই থাকবে, আর তোমরা যদি এই বাড়িতে বসবাস করো তাহলে ও তোমাদের ক্ষতি করে দেবে। হ্যাঁ, তাই আমি ভালো কথা বলছি, তোমরা যত দ্রুত সম্ভব এই বাড়ি ত্যাগ করে চলে যাও। আর ও যাতে এই বাড়ি থেকে বেরিয়ে গ্রামের নিরীহ মানুষদের ক্ষতি না করতে পারে তার জন্য আমি অদিতির অতৃপ্ত আত্মাকে চিরদিনের মতো বন্দি করে রাখছি এই বাড়ির মধ্যে। পুরোহিত বীজ ও আচার্যের মুখে এই কথা শুনে বরুণ আর কিছু বলল না, চুপ করে রইল। এরপর অঞ্জনা তার মিতুনের মৃত্যুশোক বেশি দিন সহ্য করতে না পেরে একদিন নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। বরুণদের বাড়ি পরপর তিনটে মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পর বরুণ তার সন্তানকে নিয়ে গ্রামের ভিটে বাড়ি বিক্রি করে চাকরি সূত্রে কলকাতায় চলে আসে।
কিন্তু বরুণদের বাড়ির আশেপাশে যে প্রতিবেশীরা থাকে তারা একটু সন্ধ্যের পর থেকে বা মাঝরাতের দিকে বরুণদের বাড়ির ভিতর থেকে একটা নাকি সুরে মহিলা কণ্ঠে কান্নার আওয়াজ শুনতে পায়। সেই সঙ্গে কিছু কথা। কোনো মহিলা যেন নাকি সুরে কাঁদতে কাঁদতে বলছে, অনেক দিন হয়ে গেল খোকাকে দেখিনি, আমাকে কেউ খোকার কাছে নিয়ে চল, খোকার কাছে নিয়ে চল। বরুণদের বাড়ির ভিতর থেকে কোন মহিলা নাকি সুরে কাঁদছে পাড়ার প্রতিবেশী ও গ্রামের লোকেরা শুনতে পেলেও তাকে কোনো দিন কেউ আজ পর্যন্ত দেখেনি। শুধু সন্ধে হলেই রোজ সেই মহিলার কান্নার আওয়াজ সবাই শুনতে পায়।